Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start my class, so be attentive and enjoy the class. Okay. At first, the class I will discuss in front of you who are very weak in tense, the basic concept of tense. আমরা ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমাদের প্রথম যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে ভার্ব। এবং এই ভার্বের পরিবর্তনই হলো টেন্স। আমরা প্রত্যেকেই কিন্তু কথা বলতে চাই, আমরা প্রত্যেকে ভাষাটা শিখে আমাদের স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে চাই, কিন্তু আমরা ভার্বের ব্যবহারটা, ভার্বের পরিবর্তন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক প্রকার ভার্ব রয়েছে। তো আমরা সেই ভার্বের পরিবর্তনটা কিভাবে হয়, ভার্বের ব্যবহার দেখেন। আমি যদি প্রথমে একটা কথা বলি যে এই যে বাক্যটা খেয়াল করবেন, এখানে এখানে তিনটা বাক্য লিখেছি, কিভাবে ভার্বের পরিবর্তনই টেন্স, যে কথাটা বললাম এটা কিভাবে হয়। বলা হচ্ছে আই এট রাইস, এটার অর্থ হচ্ছে আমি ভাত খাই। পরের বাক্যে লিখলাম আই এট রাইস, পরের বাক্যে লিখেছি আই শ্যাল ইট রাইস। দেখেন, রাইস তিনটা বাক্যের শেষেই কিন্তু রাইস রয়েছে, তিনটা বাক্যই প্রথমে কিন্তু সাবজেক্ট আই রয়েছে। শুধু পরিবর্তন হয়েছে কি, প্রথম বাক্যে লিখেছি আই ইট রাইস, প্রথম বাক্যে কি লিখেছি ভালোভাবে খেয়াল করবেন। ক্লাসটা যারা টেন্সে দুর্বল বা ভালো করে আমরা বুঝতে পারি না, আমরা ল্যাঙ্গুয়েজটা কথা বলতে পারি না, দেখবেন আমাদের অধিকাংশ স্টুডেন্টদের দুর্বলতাটা হচ্ছে আমরা বাংলাতে বলতে পারি কিন্তু ইংলিশে বলতে পারি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা ইংলিশে যদিও কখনো কথা বলা শুরু করি, একটা দুইটা বা তিনটা সেন্টেন্স বলার পরে আমাদের ব্রেনে কিন্তু আর ইংরেজি সেন্টেন্স আসে না। এর কারণ হচ্ছে আমরা সেন্টেন্স গুলাকে, বাক্যগুলাকে বড় করতে পারি না। বাংলায় যেমন আমরা ও, আর, বা, কিন্তু, সুতরাং বিভিন্ন কিছু জোড়া দিয়ে দিয়ে আমরা বাক্য বড় করতে পারি। যেমন আমি, তুমি, ও, সে। আমি, তুমি ও সে গতকাল পার্কে গিয়েছিলাম, গতকাল আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। আমি, তুমি আর ও, এই ওটা হচ্ছে কনজাংশন। ইংরেজিতে আমরা এই কনজাংশনের ব্যবহার, অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার পারি না, যার কারণে আমরা বড় বড় বাক্য তৈরি করতে পারি না। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যেটা আমি বুঝাচ্ছিলাম, প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট আই, অবজেক্ট রাইস, তিনটা বাক্যতেই কিন্তু একই রকম। আমার পরিবর্তনটা কি হলো, পরিবর্তন হলো প্রথম বাক্যে দিয়েছি আই ইট রাইস। ভালোভাবে খেয়াল করবেন, যারা ল্যাঙ্গুয়েজে খুবই দুর্বল, এই ক্লাসটা ভালোভাবে করলে আপনার বেসিকের কোনো সমস্যা থাকবে না। তারপরে দ্বিতীয় বাক্যে লিখেছি, দেখেন এখানে সবকিছুই ঠিক আছে, শুধু ইট এর পরিবর্তে আমি ব্যবহার করেছি এট। আই ইট রাইস, দ্বিতীয় বাক্যে লিখেছি আই এট রাইস। তৃতীয় বাক্যে আমি রাইস এবং আই ঠিক আছে, আমি শুধু পরিবর্তন করেছি আই শ্যাল ইট রাইস। এখানে প্রথম বাক্যে ইট ছিল, তৃতীয় বাক্যে যখন আমি ফিউচার টেন্স করলাম তখন আই শ্যাল ইট ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি বলেন? আই শ্যাল। প্রত্যেকে ভালোভাবে খেয়াল করেন, দেখেন একটা ক্লাসের মাধ্যমে আপনাদের অনেক অজানা বিষয় কিন্তু আজকে জানা হবে, সমস্যার সমাধান হবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমাকে শুনতে পারছেন সবাই? লেট মি নো দ্যাট প্লিজ। স্যার। ইয়েস স্যার। ওকে, না দেখতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে একটু ইনফর্ম করবেন, আমি আপনাদের ব্যবস্থা নিব। তো বললাম কি আই ইট রাইস, আই এট রাইস, আই শ্যাল ইট রাইস। দেখেন, তাহলে এই যে তিনটা টেন্সের পরিবর্তন করলাম, এই টেন্সের পরিবর্তন বলতে কিসের পরিবর্তন করেছি? আমি পরিবর্তন করেছি, একটা জায়গায় লিখেছি ইট, ই এ টি ইট, অন্য একটা জায়গায় লিখেছি এট, আরেকটা জায়গায় লিখেছি শ্যাল ইট। ইট, এট, শ্যাল ইট, এই যে তিনটা ভার্ব, একই ইট, এই একই ইটকে আমি তিন ভাবে পরিবর্তন করেছি। কয় ভাবে পরিবর্তন করেছি বলেন? তিন ভাবে পরিবর্তন করেছি। এই যে তিন ভাবে আমি পরিবর্তন করলাম, এই তিন ভাবে আমি কিসের পরিবর্তন করেছি বলেন তো? ভার্বের পরিবর্তন। ইট, এট, শ্যাল ইট। তো আমরা এটা আরেকভাবে বলতে পারি, ইট, এট, আরেকটা বলতে পারি ইটেন। কি বলতে পারি বলেন? ইটেন। ইট, এট, ইটেন, তাই না? ইট মানে হচ্ছে খাই, এট মানে খেয়েছিলাম, আর ইটেন মানে হচ্ছে খাইয়াছি। এই যে ভার্বের পরিবর্তনটাই হচ্ছে মূলত টেন্স। দেখেন, আমরা কথা বলতে গেলে আমাদের 12টা টেন্সের কিন্তু প্রয়োজন হয় না। স্পোকেন ইংলিশে আমরা 12টা টেন্স অবশ্যই শিখবো, কিন্তু স্পোকেন ইংলিশে আমাদের মেইনলি প্রয়োজন হয় হচ্ছে 7 প্রকার টেন্স, 7 কাইন্ডস অফ টেন্সেস। সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, এবং আরেকটি টেন্স রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এই টেন্সটার ব্যবহার খুব অতিমাত্রায় দেখা যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার না জানলে স্পোকেন ইংলিশে আমরা এখানে যারা ক্লাস করতে এসেছি, আমরা প্রত্যেকে আমরা কিন্তু এখানে কম বেশি এতদিন ধরে
গ্রামারের বিভিন্ন আইটেম শিখেছি, জেনেছি, করেছি, বুঝেছি, কিন্তু আমরা কথা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমাদের প্র্যাকটিসের অভাব। প্রচুর পরিমাণে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমার সঙ্গে যারা ক্লাসগুলো করছেন এতদিন থেকে, বা যারা আজকে নিউলি জয়েন করেছেন, আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিসিং ইউ কান্ট fluent in English. If you want to be a fluent speaker, you must practice. Without practice, language cannot be learned. Anything cannot be gained. If you want to gain anything, at first you have to practice. Practice is the pillar of success. ওকে? তো এই যে জায়গাটা দেখেন, আমি হঠাৎ করে একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখি, আমি ধারাবাহিকভাবে শিখাচ্ছি। তো এখানে বলা হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3, তারপর এক্সটেনশন। এটা গঠন প্রণালী, কিন্তু এর সংজ্ঞাটা কি? ডেফিনেশন। ডেফিনেশন হচ্ছে কোনো কাজ শেষ হয়ে গেছে। কি হলো? মন দিয়ে শিখবেন। এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ক্লাস করছেন, বিশেষ করে প্রবাসী যারা, আপনারা অনেকেই চাচ্ছেন কথা বলতে, ইংলিশে কথা বলতে, বলে আপনাদের স্ব স্ব সেক্টরে যার যার চাকরিতে প্রমোশন পেতে, ফ্লুয়েন্টলি কথা বললে আরো অনেক বেনিফিট পাওয়া যায়। তো আমরা কেন কথা বলতে পারি না, এবং কি হলে আমরা কথা বলতে পারবো? আমরা পারি না কেন, তার মেডিসিন আজকে আমরা পাবো। তো টেন্সটা জানলেই আমাদের কথা বলাটা 80% সহজ হয়ে যায়। কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এমন বোঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কোন টেন্স বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমি যদি আপনাদেরকে বলি যে বলেন তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা কি হবে, কেউ কি বলতে পারবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা কি? হুম আমরা অনেকেই এক এক রকমের অ্যান্সার পাবো। তো আপনারা একটু বলেন তো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা কি হয়? এনিওয়ান ক্যান সে। বলেন। পুরো ঘটে ওরা মার্কেটে গিয়েছি, ভুলে গিয়েছি। না, ওইটা আমি শুনতে চাই না। আমি চেয়েছি যে একজন বলেছে পুরাঘটিত বর্তমানকাল, সঠিক বলেছেন, অনেক ধন্যবাদ। পুরাঘটিত বর্তমানকাল, দেখেন সংজ্ঞার ভিতরে সবকিছু লুকানো থাকে, অর্থাৎ যা পূর্বে ঘটে গেছে। কেমন? আমি ভাত খেয়েছি, তারা ফুটবল খেলেছে, আমি একটি বাড়ি তৈরি করেছি, তারা মাছ ধরেছে, সে একটি জামা কিনেছে, এই যে বাক্যগুলা বললাম, মিতা একটি গান গেয়েছে। তো এগুলো হচ্ছে চলিত ভাষায় বললাম। আর সাধু ভাষায় বলা যায়, যেমন দেখেন, সে কাজটি করিয়াছে। কি বললাম বলেন? সে কাজটি করিয়াছে। দেখেন, এইটাকে চলিত রূপে বলা যায় সে কাজটি করেছে। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে স্যার আপনি যা শিখাচ্ছেন এগুলো তো আমি পারি, কিন্তু শুধু পারলে হবে না। একটা বিষয় দেখেন, পারার ভিতরে কিন্তু বিভিন্ন রকমের পারা আছে। একটাকে বলা হয় হচ্ছে ফ্লাকচুয়েশন, দোদুল্যমান অবস্থায়। আপনি জানেন কিন্তু ক্লিয়ারলি জানেন না। যারা টেন্স ক্লিয়ারলি জানেন না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি টেন্স ভালোভাবে না জানা যায়, তাহলে কিন্তু ইংলিশে কথা বলা যাবে না। যাবে না, যাবে না, যাবে না। আপনি যদি বলেন কেন, আবার টেন্স জানলেও কিন্তু কথা বলা যাবে না। অনেক স্ট্রাকচার আমি দেখাবো যেগুলা কোনো টেন্সের ভিতরে পড়ে না। তাহলে আমাদেরকে টেন্স তো অবশ্যই শিখতে হবে। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং টেন্সের বাইরে যে জিনিসগুলো আছে এগুলো আমাদেরকে শিখতে হবে। তো দেখেন, এই যে জায়গাটা বললাম, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করিয়াছে। এর গাইয়া কি বললাম? কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন, ইট ডিসক্রাইবস দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ ডান বাট দ্য ইফেক্টস এক্সিস্ট টিল নাও। অর্থাৎ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। বাংলায় চিনিবার উপায়, ভার্বের শেষে ইয়াসি ইয়াসো। দেখেন, ক্রিয়ার শেষে, শুধু আমি বলেছি ক্রিয়ার শেষে, আপনাকে অন্য কোথাও লক্ষ্য করার দরকার নেই। টেন্স আমরা যারা আইডেন্টিফাই করতে পারি না, খুঁজে বের করতে পারি না, তাদের জন্য একটা সহজ সূত্র হচ্ছে এই যে বাক্যটা দেখেন, সে কাজটি করেছে। এখানে তিনটা ওয়ার্ড রয়েছে, সে একটা, কাজ একটা, করিয়াছে একটা। তো সে এবং কাজটি, এই দুইটা আপনি বাদ দিয়ে দেন, মনে করবেন আপনার চোখের সামনে এই দুইটা নাই, কি থাকলো? করিয়াছে। তাহলে এই যে এখানে বলছে দেখেন, ক্রিয়ার শেষে, ভার্বের শেষে ইয়াসি ইয়াসো ইয়াসেন আছে, ইয়াসি ইয়াসো, এই শব্দগুলো থাকলে, অর্থাৎ নেগেটিভ যদি হয়, করি নাই, করিনি, খাই নাই, খাই নাই, এগুলো থাকলে নেগেটিভ হয়। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে কি বলেছে বলেন? এই যে জায়গাটা এখানে একটু লক্ষ্য করবেন, এই ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন কথায় চলে আসি যে এর গঠন প্রণালী কিভাবে হয়। সাবজেক্ট, দেখেন সাবজেক্ট, এই বাক্যটা আমি দেখাই, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এই বাক্যটা একটু খেয়াল করবেন, এখানে সাবজেক্ট হচ্ছে হি। এখানে সাবজেক্ট কি হবে বলেন? হি। আচ্ছা, সাবজেক্টের পরে কি বসবে? হ্যাজ বা হ্যাভ। মনে রাখবেন, চিরজীবন, সারা জীবন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসে। হি হ্যাজ, এরপর ভার্বের ভি3 বসে, ডান। হি হ্যাজ ডান
আর এক্সটেনশন বা অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। অবজেক্টটা কি হবে বলেন? দা ওয়ার্ক। তাহলে আমি মূল জিনিসটা কি পেয়ে গেলাম? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। আমরা ভুলেও কেউ অবজেক্ট বলবো না, কারণ এই শেষে অনেক সময় অবজেক্ট না থেকে এক্সটেনশন বলতে হবে, কারণ এক্সটেনশনের জায়গায় অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে এবং কমপ্লিমেন্ট থাকতে পারে। কি থাকতে পারে বলেন? অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে এবং কমপ্লিমেন্ট থাকতে পারে। সেই বিষয়গুলো আমরা ধাপে ধাপে দেখব। আচ্ছা, তাহলে এখানে কি বললাম? হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করিয়াছে। এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তখন কি হবে? তখন দেখেন এই যে এখানে একটা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া রয়েছে, সেই সাহায্যকারী ক্রিয়াটার নাম হচ্ছে হ্যাজ। তাহলে আমরা জানি যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকে ওই বাক্যকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করে নেগেটিভ করা হয়। ওই বাক্যকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে নেগেটিভ করতে হয়। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, কি হবে বলেন? হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করিয়াছে। আর সে কাজটি করেনি, হি হ্যাজ নট ডান দা ওয়ার্ক। কি হবে বলেন? হি হ্যাজ নট ডান দা ওয়ার্ক। আচ্ছা, এটাকে যদি বলি সে কি কাজটি করিয়াছে, তখনও কিন্তু সহজ সূত্র। দেখেন এই যে আমি ইয়েলো কালারে লাইটিং করেছি, এই হ্যাজটাকে সবার প্রথমে আনতে হবে, হ্যাজটাকে বাক্যের সবার শুরুতে আনতে হবে। হ্যাজ হি ডান দা ওয়ার্ক, সে কি কাজটি করেছে? সে কি কাজটি করিনি? হ্যাজেন্ট হি ডান দা ওয়ার্ক। পরের বাক্যটা একই নিয়মে দেখাই। আই হ্যাভ গন টু মার্কেট, আমি বাজারে গিয়েছি। দেখেন একটা বাক্য যদি আপনি ভালোভাবে লক্ষ্য করতে পারেন, আমার কথাটা কি জানেন? আপনি যদি একটা হারমোনিয়াম বাজাতে পারেন, পৃথিবীর সকল হারমোনিয়াম আপনি বাজাতে পারবেন। আপনি যদি একটা মোটরসাইকেল চালাতে পারেন, পৃথিবীতে যত মোটরসাইকেল আছে আপনি সব মোটরসাইকেল চালাতে পারবেন। আপনি যদি একটা বাস চালাতে পারেন, পৃথিবীতে যত বাস গাড়ি রয়েছে আপনি চালাতে পারবেন। অর্থাৎ একটা সেন্টেন্স, একটা স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা যদি আপনি ভালোভাবে শেখেন, পৃথিবীতে যত বাংলা বাক্য রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আপনি পারবেন। তাহলে কি সুন্দর একটা ম্যাজিক্যাল ওয়ে না? এই ম্যাজিক্যাল ওয়েতে আমরা ইংরেজিটা শিখবো। আসলে দেখেন এখন আমরা সবাই চাই কি জানেন? যে অল্প পরিশ্রমে বেশি টাকা রোজগার করতে। আমরা চাই অল্প পরিশ্রমে বেশি শিখতে, তাই না? তো এইটা যদি আমরা করতে চাই তাহলে এটা আমাদেরকে কিভাবে করতে হবে বলেন তো? এর সহজ কোনো শর্টকাট রাস্তা আছে? আমার মনে হয় শর্টকাট একটা রাস্তা আছে। কি জানেন? আমি কেবল আপনাদেরকে দেখিয়েছি, যেমন এই বাক্যটা দেখেন, এই বাক্যে আপনাদেরকে দেখিয়েছি যে ডান, এই ডু ভার্ব দিয়ে দেখেছি সে কাজটি করিয়াছে, এটা দিয়ে চারটা বাক্য করেছি। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, হি হ্যাজ নট ডান দা ওয়ার্ক, হ্যাজ হি ডান দা ওয়ার্ক, হ্যাজ নট হি ডান দা ওয়ার্ক। এই যে তাহলে চারটা বাক্য দেখালাম, এইভাবে আমরা এই ডু ভার্ব থেকে যেমন চারটা বাক্য করলাম, গন ভার্ব থেকে চারটা বাক্য করলাম, এইভাবে আমরা যদি একটা ভার্ব দিয়ে 30টা বাক্য শিখি চারটার জায়গায়, কেমন হয় দেখেন? এই যে এখানে গো ভার্ব দিয়ে আমরা 30টা বাক্য করতে পারি। 30 প্লাস সেন্টেন্স প্র্যাকটিস উইথ অন ভার্ব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ টেন্সেস অ্যান্ড মডাল ভার্বস। হ্যাঁ, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। দেখেন এই গো, এই গো এর কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য কিন্তু এখানে আই ডোন্ট, এই ডু নট নামক একটা অক্সিলারি ভার্বের সাহায্য আমি নিয়েছি। কিন্তু যদি একটা সাহায্যকারী ক্রিয়া থাকে, কেমন জানেন? যদি বলা হয় আই অ্যাম গোয়িং টু স্কুল, কি বললাম বলেন? আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। এই বাক্যটার নেগেটিভ কি হয় বলেন তো? ওখানে যেহেতু এই জায়গায় যেহেতু একটা অক্সিলারি ভার্ব আছে অ্যাম, এখানে লিখেছি আই গো টু স্কুল। আর নিচে দেখেন এই বাক্যটা আবার আমি একটু লিখেছি, এই যে বাক্যটা আই অ্যাম গোয়িং টু স্কুল, এর অর্থ কি জানেন? আমি স্কুলে যাইতেছি বা যাচ্ছি। চলিত রূপে বলতে যাচ্ছি, আর সাধু ভাষায় যাইতেছি। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি না, এই যে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে না অ্যাম, এই অ্যাম এর পরে শুধু নট যোগ করতে হবে। আই অ্যাম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। আমি কি স্কুলে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি না? অ্যাম নট আই গোয়িং টু স্কুল। অ্যাম নট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না? তাহলে এই যে দেখেন জায়গাটা প্রথম একটু ফিরে যাই, আই গো টু স্কুল, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আসে, আমরা প্রত্যেকে জানি। আর যদি এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে ডু বা ডাজ, ডু বা ডাজ সবার প্রথমে আসে। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? অনেকে প্রশ্ন করতে পারেন স্যার এখানে ডু এর অর্থ কি? এখানে ডু এর অ্যাকচুয়াল কোনো মিনিং হয় না, এখানে ডু এর অ্যাকচুয়াল কোনো মিনিং হয় না। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল।
দেখেন পরবর্তীতে আরো লিখেছি হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। হি ডাজেন্ট গো টু স্কুল, সেই স্কুলে যায় না। এই ডাজ নট দিলে তখন আর গোজ হবে না, কারণ দুইটা থার্ড পারসন ফর্ম একই বাক্যে পাশাপাশি বসে না। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল? আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাইনি? ডিডন্ট আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাইনি, কি হবে? ডিডন্ট আই গো টু স্কুল। দেখেন এই সাবজেক্ট গুলা, এই ভার্ব গুলা কেন এখানে ডিড হলো, কেন ডু হলো, আপনারা সবাই জানেন। কিন্তু যে জানেন না, বেসিকে দুর্বল, আমি একটু বলি। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, তাই না? এখানে আমি ভার্ব কি ব্যবহার করেছি? গো ব্যবহার করিনি, গো ভার্বের ভি টু ফর্ম ব্যবহার করেছি, ওয়েন্ট। কোন ফর্ম ব্যবহার করেছি বলেন? ভি টু ফর্ম। দেখেন এই জায়গাটা আমাদের প্রত্যেকের মুখস্থ করতে হবে প্রতি সেকেন্ডে। এগুলা না জানলে কখনোই কিন্তু বুঝতে পারবেন না। এই যে গো ভার্ব থেকে ওয়েন্ট কিভাবে আসলো, কোন জায়গা থেকে আসলো, এটা পূর্ব থেকেই আমাদের মুখস্থ করে রাখতে হবে। যেমন গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল বা গিয়েছিলাম, আর গন মানে হচ্ছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভি থ্রি ফর্ম। গন মানে হচ্ছে গিয়াছি বা গিয়েছে। গন মানে কি হবে বলেন? গিয়াছি বা গিয়েছে। আচ্ছা, আপনাদের ভিতরে থেকে একজন একটু ভার্ব ফর্ম গুলো একটু পড়বেন, হ্যাঁ? আমি একটু বলছি, আপনারা একটু পড়বেন প্লিজ। যে কোনো কেউ একটু আনমিউট করবেন। আমি দেখি এখানে কে কে রয়েছেন, যে কোনো একজন একটু ভার্ব ফর্ম গুলো পড়বেন। মৌসুমী দত্ত, হ্যাঁ, অপ্সরা, এইগুলো আপনি একটু পড়েন। গো ওয়েন্ট গন, এইটা পড়বেন। গো মানে যাওয়া, এই বাংলাটা বলে নিবেন, তারপর গো ওয়েন্ট গন এগুলো একটু পড়ে ফেলেন। গো যাওয়া, গো ওয়েন্ট গন। ডু করা, ডু ডিড ডান। ইট খাওয়া, ইট এট ইটেন। রাইট লেখা, রাইট রোট রিটেন। স্পিক কথা বলা, স্পিক স্পোকেন। টেক নেওয়া, টেক টুক টেকেন। সি দেখা, সি স সিন। মেক তৈরি করা, মেক মেড মেড। হ্যাভ থাকা বা পাওয়া, হ্যাভ হ্যাড হ্যাড। তার নিচে ড্রিঙ্ক, এটা হচ্ছে ড্রিঙ্ক মানে পান করা। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, হ্যাঁ। আচ্ছা এখন দেখেন এই যে আমি ভার্ব ফর্ম শিখাচ্ছি, কেন শিখাচ্ছি? এইটা আমাদের প্র্যাকটিক্যাল, একেবারে বাস্তবতার সাথে আমাদেরকে ইংরেজি শিখতে হবে। কেমন? যদি বলা হয় আমি একটা বাড়ি তৈরি করি, তখন এই মেক দিয়ে বাক্য করেন তো আপনি, অপসরা। আই মেক আ হাউস। কিন্তু মেড দিয়ে যদি বলা হয় আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, তখন কি হবে বলেন তো? আই মেড আ হাউস। আর আবার আপনি মেড ভি থ্রি অংশ দিয়ে একটা বাক্য তৈরি করেন তো, যেমন আমি একটা বাড়ি তৈরি করিয়াছি, কি হবে? হাউস। আই হ্যাভ মেড আ হাউস। যদি বলা হয় তারা একটা বাড়ি তৈরি করেছে, আচ্ছা রিটেন দিয়ে ভি থ্রি দিয়ে একটা বাক্য করেন, তারা একটা চিঠি লিখেছে। স্পোকেন ভি থ্রি, দেখেন এই যে স্পিক স্পোক স্পোকেন, এই স্পোকেন দিয়ে একটা বাক্য করেন, তারা ইংরেজিতে কথা বলিয়াছে, কি হবে? এই ইটেন দিয়ে একটা বাক্য করেন, ইটেন দিয়ে ভি থ্রি অংশ দিয়ে, যেমন মিতু ভাত খেয়েছে, কি হবে? মিতু হ্যাভ মিতু হ্যাজ ইটেন রাইস। হ্যাঁ, এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, থার্ড পার্সন হলে হ্যাজ দিব, বাদ বাকি জায়গায় হ্যাভ দিব। তাহলে এই যে জায়গাটা বললাম যে ভি থ্রি অংশ কেন কাজে লাগে, ভি টু অংশ কোথায় কাজে লাগে, ভি ওয়ান ফর্ম কোথায় কাজে লাগে, এই কনজুগেশন অফ ভার্ব যদি আমরা না জানি, ইংরেজিতে কি কথা বলা সম্ভব আপনারা বলেন তো? নো স্যার। তাহলে এখানে আমাদের এইরকম ভার্ব ফর্ম একটা দুইটা না, মিনিমাম আপনাকে 500 ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে, অনলি 500। অনেক ভার্ব রয়েছে পৃথিবীতে, এবং আমি একটা কথায় একটা ক্লাসে বলেছিলাম যে দেয়ার আর 64 কাইন্ডস অফ ভার্বস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 64 প্রকার ভার্ব রয়েছে, কিন্তু আমাদের এত ভার্ব মুখস্থ করার দরকার নেই। 10 থেকে 12 রকমের ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল অক্সিলারি ভার্ব, কগনেট ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, প্রাইমারি অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব, এরকম করে করে আমরা 10 থেকে 12টি ভার্ব ফর্ম, 12টি ভার্বের সঙ্গে আমরা পরিচিত হইলে আমরা ইংরেজিটা শিখতে পারবো। দেখেন ল্যাঙ্গুয়েজটা যদি সাজানো পদ্ধতিতে, গোছানো পদ্ধতিতে শেখা যায়, পৃথিবীর যে কোনো জিনিস, বলা হয়ে থাকে যে পরিকল্পিত শ্রম কখনো বৃথা যায় না। পরিকল্পিত শ্রম, রাস্তার একজন পাগলও কিন্তু পরিশ্রম করে, কিন্তু তার পরিশ্রম আর আপনার আমার পরিশ্রম কিন্তু অনেক আসমান জমিন পার্থক্য। কেন জানেন? কারণ সে পরিশ্রম করে কোনো প্ল্যান ছাড়া,
আর আমরা পরিশ্রম করব প্ল্যান মাফিক। তো আমাদের পরিশ্রমটা কেমন? আমাদের পরিশ্রম হচ্ছে এই ভার্ব ফর্ম গুলো প্রথমে মুখস্থ করতে হবে। আগামী ক্লাসে আমি আপনাদের, যারা গত ক্লাস আমার ক্লাসগুলো করে থাকেন, ভার্ব ফর্ম দিয়েছি, তো এই শীটটা এবং সঙ্গে নতুন আরো শীট দিব, আপনারা কাইন্ডলি ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করবেন। কেন করবেন তার প্র্যাকটিক্যাল জায়গাটা আমি দেখাচ্ছি। দেখেন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আর যখন বললাম আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। কিন্তু এই গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এইটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু আমি যদি একটা কঠিন ভার্ব দিয়ে বলি যে বলেন তো এইটার ভি2 কি হবে, এইটার ভি3 কি হবে, তখন কিন্তু আমরা অনেকেই পারবো, আবার অনেকেই পারবো না। তার জন্য বলেন ভার্ব ফর্ম কি মুখস্থ করার দরকার আছে না নাই? তাহলে আমাদের শুধু আছে না, এটা বলবো যে একেবারে সর্বাগ্রে আমাদের ভার্ব ফর্মটা মুখস্থ করতে হবে একেবারে প্রথমেই। দেখেন, আগামীকালও আপনাদের ক্লাস থাকবে। তো এই যে ভার্ব ফর্মের যে শীটটা দেখালাম, এটা আপনারা প্রতিদিন 5টি 10টি 20টি করে মুখস্থ করবেন। যারা জব সেক্টরে রয়েছেন তাদের হাতে সময় কম, তারা 10টা বা 15টা করে মুখস্থ করবেন। আর যারা বাসা বাড়িতে থাকেন দিনের বেলায় বা কোনো কাজে নাই এই মুহূর্তে, তারা একটু বেশি করে মুখস্থ করবেন। দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজটা দ্রুত আপনি ডেভেলপ করতে পারছেন। যেমন আমি একটা বাক্য যদি বলি, সাধারণ বাক্য, দেখেন কিভাবে সহজে আমরা বাক্য করতে পারি। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখবেন প্লিজ। দেখেন, আমি ছোট্ট একটা বাক্য আপনাদের দেখাচ্ছি, জাস্ট ওয়েট এ মিনিট। এখানে আমি এই বাক্যটা বললাম, হ্যাঁ, জাস্ট ওয়েট। দেখেন, এখানে যদি বলি আমি হাঁটি, আই ওয়াক, এখানে কি কি ব্যবহার করেছি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আমি হাঁটি, আই ওয়াক। সে পড়ে, হি রিডস। তারা দৌড়ায়, দে রান। আমরা বাগান করি, সরি আমরা গান করি, উই সিং। তুমি হাসো, ইউ লাভ। পাখিরা ওড়ে, বার্ডস ফ্লাই। সে হাসে, হি লাভস। বাচ্চারা খেলে, চিলড্রেন প্লে। আচ্ছা, এইখানে দেখেন বাচ্চারা খেলে, চিলড্রেন প্লে, এখানে কি কোনো অবজেক্ট বা কর্ম দিয়েছি? নো। তাহলে এখানে আপনি যদি এতটুক পারেন, এরপরে অবজেক্টও আপনি দিতে পারেন। কিভাবে? চিলড্রেন প্লে, বাচ্চারা খেলে। বাচ্চারা কোথায় খেলে? বাচ্চারা মাঠে খেলে। চিলড্রেন প্লে ইন দা ফিল্ড। যদি বলা হয় বাচ্চারা মাঠে খেলেছিল, এটাও আপনি পারবেন। কিভাবে? এই প্লে এর পরিবর্তে আপনি ভার্ব ফর্ম আগে থেকে আপনাকে শিখিয়েছি, প্লে এর ভি2 হচ্ছে প্লেড, আর ভি3 হচ্ছে প্লেড। তাহলে কি হলো? চিলড্রেন প্লে ইন দা ফিল্ড, বাচ্চারা মাঠে খেলে। যদি বলি বাচ্চারা মাঠে খেলেছিল, চিলড্রেন প্লেড ইন দা ফিল্ড। হ্যাঁ, যদি বলি বাচ্চারা মাঠে খেলিয়াছে, চিলড্রেন হ্যাভ প্লে ইন দা ফিল্ড, হ্যাভ প্লেড হবে। আচ্ছা দেখেন, তারা গায়, দে সিং, তারা গায়। আমি যদি বলি তারা গান গায়, দে সিং এ সং। এই যে দেখেন নিচের বাক্যটা, আমি পড়ি, আই রিড। আচ্ছা, যদি বলা হয় আমি একটি বই পড়ি, আই রিড এ বুক। দেখেন বাক্য কিভাবে বড় করা যায়, একটু শেখেন। আমি পড়ি, আই রিড, আমি বই পড়ি, আই রিড এ বুক। যদি বলা হয় আমি আমার রিডিং রুমে বই পড়ি, আই রিড এ বুক ইন মাই রিডিং রুম। যদি বলা হয় আমি গতকাল একটি বই পড়েছিলাম আমার রিডিং রুমে। দেখেন বাক্য কিভাবে বড় করতে হয়। অনেকে প্রথমে এইটুক দেখে বলেন কি যে স্যার এটা তো পারি, পরেরটুকু বলেন। কিন্তু আগে এক না বলে কি দুই বলা যায়? এ না বলে কি বি বলা যায়? যায় না। সিঁড়িতে প্রথম সিঁড়িতে পা না দিয়ে আপনি কি 10 তলায় পা রাখতে পারবেন? পারবেন না। তো আগে সহজ শিখতে হবে, সহজ থেকে তারপর আপনি কঠিনে যেতে পারবেন। আমি পড়ি, আই রিড। যদি বলা হয় আমি একটি বই পড়ি, আই রিড এ বুক। যদি বলা হয় আমি গতকাল একটা বই পড়েছিলাম, আই রিড এ বুক ইয়েস্টারডে। আমি গতকাল আমার রিডিং রুমে একটা বই পড়েছিলাম, আই রেড এ বুক ইয়েস্টারডে ইন মাই রিডিং রুম। দেখেন বড় হয়ে যাচ্ছে। আমি গতকাল আমার বড় ভাইয়ের সঙ্গে আমার রিডিং রুমে একটা বই পড়েছিলাম, আই রেড এ বুক ইয়েস্টারডে ইন মাই রিডিং রুম উইথ মাই এল্ডার ব্রাদার। দেখছেন, এইখানে বাক্যটা আপনি ইচ্ছা করলে আরো বড় বড় করতে পারবেন। পাস্ট ফর্ম ব্যবহার করেছি, দেখেন আমি খেললাম। আমরা সবাই জানি আমি খেলেছিলাম, এটা বলি। এইভাবে একটু বললে কেমন হয়? আমি খেললাম, আই প্লেড। আমি খেললাম এইটার অর্থ যা, আমি খেলেছিলাম এইটার অর্থ তাই, আই প্লেড। সে পড়লো, হি রিড। আমরা গান গাইলাম, উই স্যাং। তারা কাজ করলো, দে ওয়ার্কড। তুমি লিখলে, ইউ রোড। তুমি লিখেছিলে, একই কথা। আবার তুমি লিখলে, এটাও একই কথা, ইউ রোড। আমি নাচলাম, আই ডান্সড। সে ঘুমালো, শি স্লেপ্ট। তারা রান্না করলো, দে কুকড। আমরা ভ্রমণ করলাম, উই ট্রাভেলড। তুমি বললে, ইউ স্পোক। এইবার দেখেন আমি টেন্সে চলে যাই। এই বাক্যগুলো আমি কেন দেখালাম? এই যে বাক্য, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এর না বোধক বা নেগেটিভ কথাটা হবে আমি স্কুলে যাইনি।
আই ডিড নট গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি? ডিডন্ট আই গো টু স্কুল। তারপর দেখেন, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না? ওন্ট আই গো টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না, আই এম গোয়িং টু স্কুল। দেখেন, আই এম নট গোয়িং টু স্কুল, এই যে জায়গাগুলো আমি বলছি, এইভাবে আপনারা গো এর পরিবর্তে আপনি রাইট ব্যবহার করতে পারেন, আপনি ফাইট ব্যবহার করতে পারেন, আপনি মাইট ব্যবহার করতে পারেন। হ্যাঁ, একটু ছন্দ দিয়ে বললাম। এখানে আপনি যদি রাইট ব্যবহার করেন, যেমন আই এম গোয়িং টু স্কুল, এটা লিখতে পারেন আই এম রাইটিং এ লেটার, উই আর রাইটিং এ লেটার, দে আর রাইটিং এ লেটার, যে কোনো একটা লিখতে পারেন। তারপর লিখতে পারেন আমি স্কুলে যাচ্ছি না, এটা কিভাবে লিখবেন? আমি চিঠি লিখছি না, আই এম নট রাইটিং এ লেটার। আমি কি স্কুলে যাচ্ছি? এখানে লিখবেন আমি কি একটি চিঠি লিখছি, অ্যাম আই রাইটিং এ লেটার। আমি কি স্কুলে যাচ্ছি না, আমি কি একটি চিঠি লিখছি না, অ্যাম নট আই রাইটিং এ লেটার। দেখবেন এই যে কথাগুলো, এই যে কাজগুলা, সোহাগ স্যারের যে বইটা রয়েছে, এই বইয়ের চ্যাপ্টার 30, এই 30 চ্যাপ্টার স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইতে এই চ্যাপ্টার গুলা অত্যন্ত সুন্দরভাবে এবং সহজভাবে সাজিয়ে লেখা রয়েছে। এই যে বাক্যগুলা, এইগুলা শিখলে কি আমরা কথা বলতে পারবো না? অবশ্যই পারবো। আপনি স্কুলে যাচ্ছেন, হ্যাঁ, আপনার মনে মনে ইচ্ছা হচ্ছে যে আমি একটু ইংরেজিতে বলবো, তো আপনি কিভাবে বলবেন? আপনার ইচ্ছা হচ্ছে যে আমি স্কুলে যাচ্ছি, এই কথাটা আমি ইংলিশে বলবো, এই কথাটা আমি ইংলিশে বলবো, তা আপনি কিভাবে বলবেন? এটা আপনাকে এইভাবে বলতে হবে, আই এম গোয়িং টু স্কুল। কি বলতে হবে বলেন? আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল। তো এইভাবে সাজানো ভাবে আমি যখন পড়াচ্ছি এই চ্যাপ্টারটা, কারো কাছে যদি বই থাকে চোখের সামনে, দেখবেন তার কিন্তু বেশি কাজ হবে। এখানে আমি বই বিক্রি করার জন্য কথাটা বলছি না, কিন্তু এই বইটা থাকলে সবসময় আমার ক্লাসটা আপনারা নাও শুনতে পারেন, কিন্তু বাসায় যদি একটা বই থাকে, আমার কথাগুলো ভেবে দেখবেন আমি সত্য বলছি কিনা। বাসায় যদি একটা বই থাকে, সত্যিকার অর্থে যারা ইংরেজি শিখতে চান, তাহলে কিন্তু আপনার কাছে অবশ্যই একটা হার্ড কপি থাকা দরকার। তো যারা বইটা নেননি, তারা বইটা নিবেন। কেন নিবেন? আমি যখন পড়াবো, তখন কিন্তু আপনারা তাৎক্ষণিকভাবে চোখের সামনে এই বইগুলো মেলে ধরে আমার কথাগুলো কান দিয়ে শুনবেন, চোখ দিয়ে কিন্তু বইয়ের দিকে তাকাবেন, দেখবেন আপনার পড়াটা বেশি মজবুত হবে। এই যে দেখেন, আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম না? ওয়াজন্ট আই গোয়িং টু স্কুল। এরপর দেখেন, ওই যে ভার্বের ভি3 কখন কাজে লাগে? এই যে কেবল দেখালাম যে একটা ভার্বের 3টা করে ফর্ম হয়, কোথায় কোথায় কাজে লাগে? আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আমি স্কুলে যাইনি, তখন কি হবে? আই হ্যাভ নট গন। দেখেন, তখন আর গো ভার্ব হবে না, তখন ওয়েন্টও হবে না, তখন গো এন্ড গন হবে। এটা আমরা অনেকে গান বলি, আজকে থেকে ভুলেও কেউ গান বলবেন না, এটা বলবেন গন। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আমি স্কুলে যাইনি, আই হ্যাভ নট গন টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছি? হ্যাভ আই গন টু স্কুল। আমি কি স্কুলে যাইনি? হ্যাভেন্ট আই গন টু স্কুল। হুম, সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। সে স্কুলে যায়নি, হি হ্যাজ নট গন টু স্কুল। তো দেখেন, এইখানে একটা ভার্ব দিয়ে, গো ভার্ব দিয়ে আমি 30টা বাক্য করেছি। আরো একটা লিখেছি মডাল ভার্ব দিয়ে। দেখেন, এখানে কোনো টেন্সের ভিতর ব্যবহার আপনি পাবেন না, এখানে কোনো টেন্সের ব্যবহার পাবেন না। আমি যেতে পারি, কি হবে? আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো। আমি কি যেতে পারি না? ক্যান নট আই গো। যারা বেসিকে খুবই দুর্বল, এই একটি মাত্র ক্লাসের মাধ্যমে এই শীটটা যদি আপনারা ভালোভাবে কভার করতে পারেন, একটা ভার্ব দিয়ে 30টা বাক্য করা যায়। আপনি যদি 1000 ভার্ব কষ্ট করে, একটু কষ্ট করে 1000 ভার্ব কোনো রকমে মুখস্থ করতে পারেন, তাহলে আপনি 1000 ভার্ব দিয়ে তাৎক্ষণিকভাবে 30,000 বাক্য রচনা করতে পারবেন। 30,000। আমরা সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথাগুলা বলি, 1 থেকে 1,500 ওয়ার্ড হলে হয়ে যায়। সেখানে আপনি 30,000 বাক্য যদি শিখে ফেলতে পারেন মাত্র 5 মিনিটে, কেন আপনি পারবেন না? এটাই হচ্ছে আমাদের ক্লাসের সব থেকে একটা সুন্দরতম ওয়ে, সহজ ইংরেজি শেখার। তো দেখেন, এই জায়গাটা রেখে আমি এখন পূর্বের জায়গায় ফিরে যাই। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলেছিলাম, তাই না? অর্থাৎ ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসও থাকবে। এখন পারফেক্ট টেন্স তো আমরা সবাই পারি, যেমন হি হ্যাজ ডান দা ওয়ার্ক, আই হ্যাভ গন টু মার্কেট, তারা আমগুলো খেয়েছে, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ, আমি কলা খাইনি, আই হ্যাভ নট ইটেন বানানা। তাহলে এই যে শব্দগুলা, এই যে সেন্টেন্স গুলো আমি শিখালাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এইখান থেকে কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তো আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আমি একটা বাক্য বলবো, আপনাদের যে কোনো একজনের কাছে আমি প্রশ্নটা রাখবো, আপনারা এই একটা বাক্যকে 4টা বাক্যে একটু মুভ করবেন। তো আমি এখানে প্রথমে বলার জন্য একটু অনুরোধ করছি, একটু আনমিউট করবেন, দেখি আমরা কতটা পারি।
একটু আমি বলছি, জাস্ট ওয়েট, আমি একটু দেখিনি, সবাই কথা বলবেন না প্লিজ, তাহলে বিষয়টা ক্লাসটা কিন্তু এলোমেলো হয়ে যায়। খাদিজা বেগম, আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে আই হ্যাভ কট এ ফিশ, একটু আনমিউট করেন খাদিজা বেগম প্লিজ। আই হ্যাভ কট এ ফিশ, এই যে বাক্যটা বললাম, এই বাক্যটাকে কিভাবে আপনি নেগেটিভ করবেন, কিভাবে ইন্টারোগেটিভ করবেন, মানে চারটা বাক্য আপনাকে বলতে হবে। আই হ্যাভ কট এ ফিশ, এটা নেগেটিভ বলেন তো। I don't have, I have not caught a cat. I I have not caught a fish. দেখেন আপনি পেরেছেন শেষমেশ, কিন্তু অনেকটা প্রথমে একটু এলোমেলো হয়ে যাচ্ছিল, আই ডোন্ট বলা যাবে না। এখানে আমি একটা সহজ সূত্র দিয়েছি, সূত্রটা হচ্ছে কি, একটু জায়গায় চলে যাই। এই যে দেখেন এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে, ভালো করে খেয়াল করেন সবাই। অক্সিলারি ভার্বটা হচ্ছে হ্যাজ। চোখ বন্ধ করে মনে রাখবেন, যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে আর ওই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে নট দিতে হয়, আর কোনো পরিবর্তন করা লাগবে না। কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে যে আই হ্যাভ ডান, আই হ্যাভ কট, সরি, বলা হচ্ছে আই হ্যাভ কট এ ফিশ, আমি একটা মাছ ধরেছি। আর আমি একটা মাছ ধরিনি, আই হ্যাভ নট কট এ ফিশ, এই হ্যাভ এর পরে এখানে নট দিতে হবে। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এটা নেগেটিভ কি হবে, হি হ্যাজ নট ডান দা ওয়ার্ক। তাহলে আপনি আবার বলেন তো, যদি বলা হয় এর ইন্টারোগেটিভটা কি হবে, খাদিজা বেগম, আই হ্যাভ কট এ ফিশ, এর নেগেটিভ হবে আই হ্যাভ নট কট এ ফিশ। হ্যাঁ, এর ইন্টারোগেটিভ কি হবে, Have I caught a fish? হ্যাভ আই কট এ ফিশ, এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, Haven't I caught a fish? হ্যাভেন্ট আই কট এ ফিশ। ধন্যবাদ। দেখেন এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি আমাদের জড়তা কেটে যাবে। লিপিকা রানী, একটু আনমিউট করেন। লিপিকা রানী শুনতে পারছেন প্লিজ? হ্যাঁ, আপনি একটা বাক্য বলবেন, দে হ্যাভ মেড এ হাউস, এটার বাংলা অর্থ কি বলেন তো, দে হ্যাভ মেড এ হাউস। হুম, তারা একটি বাড়ি তৈরি করছে। তৈরি, বাংলাটা ঠিক করে বলতে হবে, তারা একটা বাড়ি তৈরি করেছে, করছে বললে কিন্তু আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তারা একটা বাড়ি তৈরি করিয়াছে বা করেছে। আচ্ছা, এটা নেগেটিভ কি হবে বলেন তো ইংলিশে, দে হ্যাভ মেড এ হাউস, এটা নেগেটিভ কি হয়, They haven't made a house. আর এর ইন্টারোগেটিভ কি হয়, একেবারে সহজ, হ্যাভ দে মেড এ হাউস, হ্যাভ দে মেড এ হাউস। ওই যে হ্যাভ, Have they? ওই হ্যাজ বা হ্যাভ, মনে রাখবেন দেখেন ওই হ্যাজ বা হ্যাভ অক্সিলারি ভার্ব, ওইটাকে সবার প্রথমে আনলে বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়। কি বললাম, ওই যে শব্দটা দেখেন, এই যে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। আমি যদি প্রশ্ন করি সে কি কাজটি করেছে, মিতা কি কাজটি করেছে, সুমন কি গান গেয়েছে, তারা কি মাছ ধরেছে, এই ধরনের বাক্যে এই হ্যাজ বা হ্যাভ সবার প্রথমে এনে বসিয়ে দিলে বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়। এই সাধারণ কথাগুলো যদি মনে রাখতে পারেন, আপনার বেসিকে কোনো দুর্বলতা থাকবে না। আর বেসিকটা যারা পারে, একটা 10 তলা বিল্ডিং গড়তে গেলে যেমন আগে তার ভিত প্রয়োজন, বেসমেন্ট প্রয়োজন, আপনার বেসিকও প্রয়োজন। যারা অঙ্ক সাবজেক্টে ভালো, ম্যাথমেটিক্সে দেখবেন ছোটবেলা থেকে তারা বেসিকে ভালো ছিল। আর যারা ইংলিশের বেসিকটা আমার কাছ থেকে শিখবেন, সোহাগ স্যার তো অলরেডি রাত 9টা থেকে আমি দেখলাম আজকেও ক্লাস নিয়েছে, আপনাদের অ্যাডভান্স লেভেলের ক্লাস। যারা বেসিকে দুর্বল তারা আমার এই ক্লাসগুলা করবেন। আমি কিন্তু স্পোকেনের ক্লাসের উপর জোর দিয়ে থাকি, কেননা বেসিকের সঙ্গে স্পোকেনের খুব সম্পর্ক। যদি বলা হয় আই ইট, আমি খাই, আই গো, আমি যাই, আই পেলে, আমি খেলি, এইবার এরপরে অবজেক্ট যোগ করে দেন, আই ইট কি, আই ইট রাইস, আমি যাই, আই গো, কোথায় যাই, আই গো টু স্কুল, আই পেলে, আমি খেলি, কোথায় খেলি, আই পেলে ফুটবল ইন দা ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি। তারপর যদি বলা হয় তারা গায়, দে সিং, তারা কি করে, তারা কি গায়, তারা গান গায়, দে সিং এ সং। দেখছেন, তাহলে এইভাবে যদি প্র্যাকটিস করা যায় আপনি কেন পারবেন না। বেসিকের দুর্বলতাটা আগে কাটাতে হবে। তো দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি একই সঙ্গে 5টা বিষয় শিখালাম। মূল প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখালাম, এর সঙ্গে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, দেন নেগেটিভ ইন্টারোগেটিভ, এই 4টা, আর এই মূল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 5টা বিষয় কিন্তু আপনারা শিখতে পারলেন। এখনো যদি কেউ না শিখতে পারেন আমাকে বলেন, আমি আবার শিখাবো। কি হবে, সাবজেক্ট দেখেন, স্ট্রাকচারটা, স্ট্রাকচার মানে বাক্য গঠন প্রণালী। হ্যাঁ, ঘর তৈরি করতে গেলে আমরা আগে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারকে ডাকি, বলি যে আমার ঘরের একটা ডিজাইন দেন, সে ডিজাইন দিয়ে যায়, পরে সিভিল ইঞ্জিনিয়ার এসে মিস্ত্রিদের সাহায্যে আমাকে একটা ঘর তৈরি করে দেয়। তো এখানে আমি কিন্তু স্ট্রাকচার আপনাকে দিয়েছি, গঠন প্রণালী কিভাবে, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভিতরি প্লাস এক্সটেনশন। হ্যাঁ, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে, সে কাজটি করেনি, হি হ্যাজ নট ডান দা ওয়ার্ক। আচ্ছা দেখেন, এর আগে যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে একটু কথা বলি, খুব সহজ একটা টেন্স তাই না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই ইট রাইস, তাই না, আমি ভাত খাই, কি হয়,
বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে, মনে রাখবেন সংজ্ঞাটা, বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে অথবা অভ্যাসগতভাবে করা হয় অথবা চিরন্তন সত্য কোনো কিছু বুঝালে তার কালকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। তার কালকে কোন টেন্স বলে বলেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। দেখেন এই ভার্বের শেষে, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যের শেষে এই শব্দগুলো থাকে, অ, আ, এ, রস্যই, এন, ও, এস, আই, আন ইত্যাদি থাকবে। রস্যই, এ, ও, অন্ত্যেষ্টিয় এইগুলো থাকবে। কি থাকবে? রস্যই, এ, ও, অন্ত্যেষ্টিয় এই শব্দগুলো থাকবে। যেমন সে বাড়ি যায়, যায় বললে কি আসে? দেখেন শেষে একটা অন্তস্থ আকার আসে, এই যে সেই স্কুলে যায়, শেষে একটা অন্ত্যেষ্টিয় আসে, তাই না? মনে রাখবেন। তারা ক্রিকেট খেলে, খেলে বললে কি আসে? শেষেটা একার আসে, খেলে। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, কি হবে বলেন? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট, কি হবে বলেন? দে প্লে ক্রিকেট। তাহলে এখানে সহজভাবে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যে না পারবে সেও কিন্তু পারবে। কি বলতে হবে? প্রথমে সাবজেক্ট দিতে হবে। এর জন্য দেখেন বারবার যে কথাটা সামনে আসছে, প্রথমে আমাদের কিছু সাবজেক্ট শিখতে হবে। প্রথমে আমাদের কি শিখতে হবে? কিছু সাবজেক্ট শিখতে হবে। তো কয়েকটা সাবজেক্টের নাম বলেন তো। যেমন আমি একটা সাবজেক্ট লিখলাম আই, একটা সাবজেক্ট লিখলাম হি, একটা সাবজেক্ট লিখলাম শি, একটা সাবজেক্ট লিখলাম টি এইচ ই ওয়াই দে, একটা সাবজেক্ট লিখলাম আই টি ইট, একটা সাবজেক্ট লিখলাম কারণ নাম লিখলাম রহিম আর এ এইচ আই এম। এইগুলা কিন্তু এক একটা সাবজেক্ট। আই, উই, হি, সি, দে, কারো নাম রাম, রহিম, হ্যাঁ, মিতু, রনি, এগুলা কিন্তু এক একটা সাবজেক্টের নাম। দেখেছেন? এই দেখেন, আই মানে আমি, হি মানে সে পুরুষ, সি মানে সে স্ত্রী, দে মানে তারা, ইট মানে ইহা, রহিম মানে একজনের নাম। তাহলে আপনি যদি কিছু সাবজেক্ট জানেন আর কিছু ভার্ব জানেন, আপনি কেন বাক্য করতে পারবেন না? এই যে জায়গাটা দেখেন আমি দেখাচ্ছি। প্রথমে আমাদের কিছু সাবজেক্ট শিখতে হবে। সেই সাবজেক্ট কি? সেই সাবজেক্ট গুলো আমরা একটু দেখছি। সাবজেক্ট হচ্ছে এমন ভাবে দেওয়া থাকে, যেমন দেখেন আই, সাবজেক্ট দেওয়া রয়েছে এখানে আই। আই অক, আমি হাঁটি। সে পড়ে, হি রিডস। তারা দৌড়ায়, দে রান। আমরা গান করি, উই সিং। তুমি হাসো, ইউ লাভ। পাখিরা ওড়ে, বার্ডস ফ্লাই। হ্যাঁ, বাচ্চারা খেলে, চিলড্রেন প্লে। তারা গায়, দে সিং। এখানে আমি কি কি ব্যবহার করেছি দেখেন। এই যে লিখেছি উপরে সাবজেক্ট প্লাস ভার্ব, স্পোকেন রুল অন, কি লিখেছি? সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে দেখেন প্রেজেন্ট টেন্সে কি বসবে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আমি হাঁটি, আই ওয়াক। তারা দৌড়ায়, দে রিডস। আমরা গান করি, সরি, আমরা গান করি, উই সিং। তুমি হাসো, ইউ লাভ। পাখিরা ওড়ে, বার্ডস ফ্লাই। আচ্ছা, আমি যদি এখানে একটা অবজেক্ট জুড়ে দেই বা এখানে একটা এক্সটেনশন দেই, পাখিরা ওড়ে, কোথায় ওড়ে? পাখিরা আকাশে ওড়ে। বার্ডস ফ্লাই ইন দা স্কাই। কি বললাম? বার্ডস ফ্লাই ইন দা স্কাই। আচ্ছা, যদি বলি পাখিরা আকাশে একত্রে ওড়ে, দেখেন এই একত্রে শব্দটা একটা অ্যাডভার্বিয়াল। পাখিরা আকাশে একত্রে ওড়ে। দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই টুগেদার। দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই টুগেদার, পাখিরা আকাশে একত্রে ওড়ে। বাচ্চারা খেলে, চিলড্রেন প্লে। আচ্ছা, বাচ্চারা কোথায় খেলে? মাঠে খেলে, চিলড্রেন প্লে ইন দা ফিল্ড। এই বাক্যটাকে ইন্টারোগেটিভ, সরি, ইনডেফিনিট থেকে কন্টিনিউয়াস করতে হবে। বাচ্চারা মাঠে খেলছে, কি হবে? চিলড্রেনস আর প্লেইং ইন দা ফিল্ড। চিলড্রেনস আর প্লেইং ইন দা ফিল্ড, বাচ্চারা মাঠে খেলছে। যদি বলা হয় বাচ্চারা মাঠে খেলিয়াছে, চিলড্রেনস হ্যাভ প্লেড ইন দা ফিল্ড। তাহলে এখানে সাবজেক্ট কি? চিলড্রেন। সাবজেক্ট কি? চিলড্রেন। ভার্ব কি? প্লে। আপনি যদি কিছু সাবজেক্ট মুখস্থ করতে পারেন কষ্ট করে, কিছু ভার্ব মুখস্থ করতে পারেন, এখান থেকে আপনার ইংরেজি শেখার যাত্রা শুরু হয়ে গেল। তাহলে ইংরেজি শেখাটা কি কোনো কঠিন কোনো কিছু হবে আপনাদের কাছে? প্লিজ একটু বলেন তো। যদি সাবজেক্ট, আমি কিচ্ছু মুখস্থ করব না, শুধু কয়েকটি সাবজেক্ট আর কয়েকটি ভার্ব, কি পারা যাবে? দীপঙ্কর সাহা, বলেন তো। অবশ্যই স্যার, Yes, sir. ইমদাদুল হক। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখেন সবাই ইয়েস স্যার বলছেন। এখন এইটা কিন্তু মনে রাখতে হবে, শুধু আমার সঙ্গে ইয়েস বলে গেলে হবে না। অনেকদিন থেকে যারা আমার সঙ্গে আছেন, বেসিকটা যারা এখনো ক্লিয়ার করতে পারেননি, দেখেন ঈদের পরে অনেকেই বলেছিলেন স্যার টেন্সের ক্লাস নিবেন। বেসিকটা শিখতে গেলে টেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাদার হচ্ছে টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। এই বাক্যগুলোকে মনে মনে নেগেটিভ করেন তো। তারা ক্রিকেট খেলে না, দে ডোন্ট প্লে ক্রিকেট। তারা কি ক্রিকেট খেলে? ডু দে প্লে ক্রিকেট। তারা কি ক্রিকেট খেলে না? ডোন্ট দে প্লে ক্রিকেট। একটা বাক্য শিখে আমরা একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকবো না। আমরা কি করব? ওই বাক্যটাকে আমরা কিন্তু নেগেটিভ করব,
ওই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করব, ওই বাক্যটাকে আমরা সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এইভাবে যদি আমরা করতে পারি, আমরা কেন শিখতে পারবো না? ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, গোছানো পদ্ধতিতে আগাবো। তো তারপর বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কাল বা অদূর ভবিষ্যৎ নিকটে কোনো কাজ চলছে এমন বোঝালে তখন তার টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ হচ্ছে বা চলছে। যেমন দেখেন, ভার্বের শেষে টেন্স আইডেন্টিফাই করতে গেলে আপনাকে কি খুঁজে বের করতে হবে? প্রথমে বলেন তো, প্রথমে আপনাকে ভার্ব খুঁজে বের করতে হবে। যেমন আমি যদি বলি, আচ্ছা বলেন তো আমি স্কুলে যাচ্ছি কোন টেন্স? আপনি কিন্তু আমি স্কুলে এই দুইটা শব্দের দিকে চোখ মেলেও তাকানোর দরকার নেই, আপনি তাকাবেন ভার্বের দিকে। এই বাক্যে ভার্ব কি? যাচ্ছি। দেখেন যারা টেন্সে খুবই দুর্বল, ভালো করে খেয়াল করেন। আমি স্কুলে যাচ্ছি, তাহলে এখানে কিসের দিকে খেয়াল করব? যাচ্ছি নামক যে একটা ওয়ার্ড রয়েছে, এইটার দিকে আমি খেয়াল করব, যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি, তাই তো? আচ্ছা, আমি স্কুলে যাচ্ছি, তাহলে এই বাক্যটা আই এম গোয়িং টু স্কুল, তাই না? তো এইটা যখন আমি লিখবো, তখন এটাকে আমি কি করব? জাস্ট ওয়েট এ মিনিট। আমি স্কুলে যাচ্ছি। এবার দেখেন, তাহলে এখানে যাচ্ছি, খাচ্ছি, চলছি, মারছি, ধরছি এমন বুঝালে সেটা কন্টিনিউয়াস টেন্সের একটা আলামত বুঝায়, তাই না? তাহলে আমি স্কুলে যাচ্ছি, অনেকেই কিন্তু আজকেও একজন প্রশ্ন করেছে ফোন করে যে স্যার আমি স্কুলে যাচ্ছি আর আমি স্কুলে গিয়েছি, এই দুইটার পার্থক্য এখনো বুঝতে পারলাম না। দুইটার পার্থক্য বোঝা খুবই সহজ। যাচ্ছি, চলছি, খাচ্ছি এগুলো বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ কি? কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান বা ঘটমান। কি হবে বলেন? চলমান বা ঘটমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে চলমান বর্তমান কাল বা ঘটমান বর্তমান কাল। আমি স্কুলে যাচ্ছি কখন বোঝায়? বর্তমান কালে যাচ্ছি। আচ্ছা বলেন তো, এই টেন্সটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? কে বলতে পারবেন? আমি স্কুলে যাচ্ছি, আমরা অনেকেই পারবো অনেকেই পারবো না। এইটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমি স্কুলে যাচ্ছিলাম। বাংলাটা ভালো করে মনে রাখেন, আমি স্কুলে যাচ্ছিলাম। আচ্ছা আমি যদি বলি এইটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে? তখন হবে আমি স্কুলে যেতে থাকবো। কি হবে বলেন? আমি স্কুলে যেতে থাকবো। আই উইল বি গোয়িং টু স্কুল। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলছে, দে আর গোয়িং টু স্কুল, দে আর প্লেয়িং ফুটবল। হ্যাঁ, বাসটি চলছে, দা বাস ইজ রানিং। আচ্ছা তাহলে এখানে দেখেন এর স্ট্রাকচার কিভাবে করবেন? স্ট্রাকচারটা খুবই সহজ। এই যে দেখেন, স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, ভার্বের পর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? ভার্বের পর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর একটা অক্সিলারি ভার্ব বসবে। কখনো অ্যাম বসবে, কখনো ইজ বসবে, কখনো আর বসবে। এটা সাবজেক্ট অনুসারে বসবে। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। আচ্ছা এই বাক্যগুলো নেগেটিভ কি হবে বলেন তো? নেগেটিভ কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম নট গোয়িং টু স্কুল। আমি কি বাজারে যাচ্ছি? আমি কি স্কুলে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু স্কুল? অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে না, দেখেন একটা বাক্য শিখলে, ওই যে প্রথমেই বলেছি, একটা হারমোনিয়াম বাজাতে পারলে এই দুনিয়ার সকল হারমোনিয়াম আপনি বাজিয়ে গান করতে পারবেন। হ্যাঁ, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আর আমি স্কুলে যাচ্ছি না, এই যে একটা অক্সিলারি ভার্ব আছে অ্যাম। মনে রাখবেন পৃথিবীর কোন সেন্টেন্সের ভিতরে যদি অক্সিলারি ভার্ব থাকে, ওই অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে নেগেটিভ করা যায়, নট যোগ করে নেগেটিভ করা যায়। আবার ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে এনে ইন্টারোগেটিভ করা যায়, এবং অক্সিলারি ভার্বটা সবার প্রথমে এনে তার সঙ্গে একটা নট দিয়ে বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম নট গোয়িং টু স্কুল, অ্যাম আই গোয়িং টু স্কুল, অ্যাম নট আই গোয়িং টু স্কুল, অ্যাম নট আই গোয়িং টু স্কুল। অর্থাৎ এখানে এই বাক্যগুলাকে আপনাকে এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ অ্যাম এর পরে নট, আর অ্যাম কে প্রথমে আনলে ইন্টারোগেটিভ হবে, আর অ্যাম এর সঙ্গে আবার নট দিলে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। তবে মনে রাখবেন, ইন্টারোগেটিভ হলে আপনাকে একটা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করতে হবে, এবং নেগেটিভ ইন্টারোগেটিভেও তাই ব্যবহার করতে হবে। আচ্ছা, এইভাবে যদি যে কোনো বাক্য, আমি যদি আপনাদেরকে বলি যে একটা বাক্যকে 12টা বাক্যে আপনি রূপান্তর করবেন, দেখি আপনারা কেমন পারেন। একটা বাক্যকে 12টা বাক্যে, আমি আপনাদেরকে একটু জাজ করি কে কেমন পারেন। একটা বাক্য দিয়ে আমাদের 12টা বাক্য তৈরি করতে হবে। আচ্ছা তাহলে এখানে আমি নতুন যারা রয়েছেন তাদের কাছে একটু দেখি। মোমেনা খাতুন, প্লিজ একটু আনমিউট করেন। মোমেনা খাতুন, ক্যান ইউ হেয়ার মি প্লিজ? মোমেনা খাতুন। হুম। মাহবুব হোসাইন,
মাহবুব হোসাইন পারবেন? শুনতে পাচ্ছেন আমাকে প্লিজ? হ্যাঁ, একটু বলেন তো, আপনাকে একটা বাক্য আমি দিচ্ছি, হি ইটস রাইস, এইটা দিয়ে আপনি কি 12টা বাক্য করতে পারবেন? 12টা টেন্সের বলেন তো, একটু চেষ্টা করেন তো। হি ইটস রাইস, এইটার কন্টিনিউয়াস ফর্ম কি হবে বলেন? থ্যাংক ইউ, হি ইজ ইটিং রাইস। তারপর একটা বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে ভাত খাইয়াছে বা খেয়েছে, এইটার টেন্সটা কি হবে? সে ভাত খেয়েছে। হুম হুম হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ ইটেন রাইস, থ্যাংক ইউ। আচ্ছা, এইটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি বলা যাবে বলেন তো? হুম এখানে সময়ের উল্লেখ করে দিবেন, যেমন কন্টিনিউয়াস টেন্স যা, প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ বিন ইটিং রাইস, এখানে একটা সময়ের উল্লেখ করতে হবে। হি হ্যাজ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, অথবা ফর 2 আওয়ার্স, ফর 5 আওয়ার্স, এইভাবে বলতে হবে। আচ্ছা, এর পাস্ট ইনডেফিনিটটা বলেন তো, সে ভাত খেয়েছিল, কি হবে? হুম দেখেন, হি ওয়াজ ইটিং রাইস, ধন্যবাদ। কিন্তু এটা সামান্য একটু ভুল হয়েছে, অল্প একটু। এটা হি ওয়াজ ইটিং রাইস বললে এটা কিন্তু আচ্ছা, আপনারা অন্যরা কেউ আনমিউট করবেন না প্লিজ, মিউট করে রাখেন। আচ্ছা, হি ওয়াজ ইটিং রাইস, হ্যাঁ, এইটা যখন বলবেন তখন কিন্তু বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। হি ওয়াজ ইটিং রাইস এর বাংলা অর্থ গিয়ে দাঁড়ালো সে ভাত খাইতেছিল, কিন্তু আমি বলেছি সে ভাত খেয়েছিল, পাস্ট ইনডেফিনিট। এই দেখেন, পাস্ট ইনডেফিনিট যেহেতু বলেছি, এই জায়গাগুলোতে দেখেন, এই জায়গাগুলোতে আমাদেরকে একটু সতর্কতার সাথে শিখতে হবে। আমি এই যে শীটটা আপনাদেরকে দেখিয়ে এসেছি, এখানে দেখেন আছে এই যে ইট মানে হচ্ছে খাওয়া, এর এই পাস্ট ফর্ম বি2টা ব্যবহার করতে হবে, এইটা ব্যবহার করতে হবে। আমি যখন বললাম সে ভাত খেয়েছিল, তখন হবে হি এট রাইস। কি হবে বলেন? হি এট রাইস, সে ভাত খেয়েছিল। আর আপনি যেটা বলেছেন হি ওয়াজ ইটিং রাইস, এইটার বাংলা অর্থ হয়ে গেল সে ভাত খাইতেছিল, সে ভাত খাচ্ছিল। কিন্তু আমি কি বলেছি? সে ভাত খেয়েছিল। আমাদের বাংলা ক্রিয়াটা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। এখানে অনেকেই আছেন আমার এই ক্লাসটা পারেন, অনেকে যারা আমার আগে থেকেই ক্লাস করছেন অনেকদিন আগে থেকে, আবার অনেকে আছেন বেসিকে দুর্বল, তাই না? তো তাদের উদ্দেশ্যে বলছি, আমার কথাগুলো সূক্ষ্মভাবে ধরবেন। সে ভাত খেয়েছিল আর সে ভাত খাচ্ছিল বা খাইতেছিল, এটা হচ্ছে অতীতকালের চলমান বা ঘটমান একটা বিষয়। রহিম ভাত খাইতেছিল গতকাল রাত 10টার সময়, আমি গতকাল রাত 10টার সময় বই পড়িতেছিলাম, আমি কাজটি করিতেছিলাম, সে একখানা উপন্যাস লিখিতেছিল। এই কথাগুলো বললে এইগুলা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়। আবার ওই বাক্যটা যখন পাস্ট ইনডেফিনিট, সাধারণ অতীতকাল, কি হবে বলেন? সাধারণ অতীতকাল, পাস্ট ইনডেফিনিটের। দেখেন, আমরা অনেকেই কিন্তু এখানে রয়েছি, আমরা 12টা টেন্সের যে 12টা বাংলা অর্থ, এইগুলা কিন্তু আমরা জানি না। 12টা টেন্সের 12টা বাংলা অর্থ আমরা জানি না। আমাদেরকে অবশ্যই জানতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা অর্থ কি। অনেকে পারি, অনেকে পারি না। কথা সত্য কিনা ভেবে দেখেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। আমি যদি বলি 12টা টেন্সের 12টা বাংলা অর্থ বলতে হবে, অনেকেই পারবেন না। ফিউচার পারফেক্ট টেন্সের বাংলা অর্থ কি, নিজে নিজে মনে মনে একটু বলে দেখেন তো, পারেন কিনা? ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, যাই হোক, আমি ওদিকে যাব না, আমি কাম টু দা পয়েন্ট। এখন এই যে জায়গাটা বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা প্রথমেই দেখেছি, স্পোকেন ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুবই প্রয়োজন হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা কিন্তু খুবই প্রয়োজন হয়। তো আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার অর্থ হচ্ছে চলমান বা ঘটমান বর্তমান কাল সময়ের উল্লেখ সহ। যেমন কোনো কাজ পূর্বে শুরু হয়ে, সংজ্ঞাটা দেখেন কি বলছে, কোনো কাজ পূর্বে শুরু হয়ে, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, ছেলেরা মাঠে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এই যে 3 ঘন্টা আগে বৃষ্টি এই ব্যক্তিটা শুরু হয়েছিল, কিন্তু এখনো সে মানে নিবৃত হচ্ছে না, এখনো সে বন্ধ হচ্ছে না, আকাশ থেকে এখনো বৃষ্টি হচ্ছে। এই ধরনের বাক্যকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সময়ের উল্লেখ সহ, চলমান বা ঘটমান বর্তমান কাল সময়ের উল্লেখ সহ। যেমন দেখেন, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে,
টেন্সটা যারা ক্লিয়ার না, আমার ক্লাসগুলা যদি বলেন যে স্যার আমরা টেন্সে ক্লিয়ার না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। যারা নতুন জয়েন হয়েছেন আমাকে নক দিবেন, আমার পার্সোনাল ব্যাচেও ক্লাস করে দেখতে পারবেন। তবে আমি বেসিকের জন্য আপনাদের পিছনে লেগে থাকবো যদি আপনারা আমার সঙ্গে থাকেন। আজকে উপস্থিতি খুবই কম, ঈদের একটু পরপর তো। আগামীকালও ঠিক রাত 10টায় আপনাদের জন্য বেসিকের ক্লাস থাকবে, টেন্স সহ মডাল এবং সেমি মডালের উপরে ক্লাস নিব। তো দেখেন এই যে কথাটা বলছিলাম, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে এমন বোঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমন কি বলা হচ্ছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। দেখেন আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং, ওয়ার্কিং না সরি, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। এই দেখেন হ্যাভ বিন রয়েছে আবার ওয়ার্কিং রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বড় চিহ্ন কি জানেন? এখানে ভার্বের পর আইএনজি যুক্ত থাকবে এবং সময়ের উল্লেখ থাকবে। এই দেখেন ফর 2 আওয়ার্স, হ্যাঁ, সিন্স মর্নিং, এখানে সময়ের উল্লেখ থাকে। আই হ্যাভ বিন ওয়াকিং, আমি হাঁটিতেছি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। আমি বই পড়িতেছি 5 ঘন্টা যাবত। আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। এখন অনেকেরই এটা মানে কনফিউশন এসে যায়, স্যার কোথায় সিন্স হবে কোথায় ফর হবে। তো মনে রাখবেন টেন্সের ভিতরে বাংলায় যদি যাবত বা ধরে থাকে, কি বললাম, যাবত বা ধরে থাকে তাহলে সেখানে ফর বসে। এই দেখেন আমি 2 ঘন্টা যাবত কি লিখেছি বলেন তো? আমি 2 ঘন্টা যাবত কি লিখলাম? আমি 2 ঘন্টা যাবত। এই যাবত বা ধরে থাকলে ইংরেজিতে ফর বসে। যাবত বা ধরে থাকলে ইংরেজিতে ফর বসে। আর হইতে থেকেছে, এই যে বাক্যটায় দেখেন এখানে লিখেছি যে তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগিতেছে, এখানে কিন্তু এই দেখেন সিন্স হবে। হইতে থেকেছে এইটা থাকলে সিন্স হবে, আর যাবত বা ধরে থাকলে ফর হবে। যাবত বা ধরে থাকলে কি হবে? ফর হবে, মনে রাখবেন। আর হইতে থেকেছে এইটা থাকলে সিন্স হবে। আপনারা ইংরেজিতে মনে রাখতে পারেন, পয়েন্ট অফ টাইম থাকলে, পিরিয়ড অফ টাইম থাকলে ফর। পিরিয়ড অফ টাইম একটা নির্দিষ্ট সময়, যেমন আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 15 মিনিট ধরে অঙ্কটি করিতেছি, এই যে 15 মিনিট 2 ঘন্টা, এইটাকে বলে পিরিয়ড অফ টাইম। এমনটি থাকলে ফর বসে, মনে রাখবেন, লিখে রাখেন। আমার ক্লাস যারা করে তারা কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবেন, হইতে থেকেছে অথবা পয়েন্ট অফ টাইম এইটা থাকলে সিন্স বসে। যেমন আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স, এই যে সিন্স 1980। তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুইসডে। তো দেখেন এখানে বলা হচ্ছে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে, এরূপ বুঝালে তার টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। কিভাবে গঠন করবেন? একটা এক্সাম্পল যদি মনে রাখতে পারেন, গঠন প্রণালীও আপনার কাছে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। যেমন দেখেন সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, যেমনটি এখানে লিখেছি আই হ্যাভ বিন। কি লিখেছি বলেন? সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট অনুসারে কখনো হ্যাজ বিন দিবেন কখনো হ্যাভ বিন দিবেন, তো সেটা দিয়ে দিলাম আই হ্যাভ বিন। এরপর ভার্বের পর আইএনজি হয় ওয়াকিং, আই হ্যাভ বিন ওয়াকিং। এরপর সিন্স বা ফর, আই হ্যাভ বিন ওয়াকিং ফর। এরপর কি? ফর 2 আওয়ার্স। এরপর অবজেক্ট বসাতে হবে। টেন্সটা খুবই সহজ, আর এই সহজ টেন্সকে যারা আরো সহজ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজটা তাদের কাছে আরো আরো সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? একটা গোছানো পদ্ধতিতে 3 মাস যদি কেউ লেগে থাকে আমার সঙ্গে, 3 মাসের ভিতরে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। দেখেন একটা বিষয় না তো, অনেক বিষয় শেখানো হয়। যেমন এখানে কিছু ডায়লগের আমি যদি আপনাদেরকে দেখাই, ডায়লগ গুলো একটু দেখেন। হ্যাঁ, ডায়লগ না পারলে কিন্তু কখনো ইংলিশে কথা বলা যায় না। ডায়লগ না পারলে কখনোই কিন্তু ইংলিশে কথা বলা যায় না। আমি ডায়লগটা আপনাদের সামনে একটু দেখাই, কনভারসেশন যেটাকে বলা হয়। কনভারসেশনটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু দেখি কনভারসেশনটা। যেমন দেখেন একজন অতিথি ও ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে। অতিথি বলছে তোমার নাম কি? তাহলে অতিথি ইংরেজি কি হবে? হোস্ট। বলা হচ্ছে বা গেস্ট, বলা হচ্ছে তোমার নাম কি? তাহলে এই গেস্ট প্রশ্ন করলো তোমার নাম কি। দেখেন তোমার নাম কি, আপনারা মনে মনে বলেন তো এইটুকের ইংরেজি কি হয়? তোমার নাম কি এর ইংরেজি হবে হোয়াট ইজ ইউর নেম, আমরা সবাই পারি। আচ্ছা, এই অতিথি প্রশ্ন করলো, যেমন আমি যদি এখানে মনে করেন একজন ক্লাস করছেন ইমদাদুল হক, আমি তার বাসায় বেড়াতে গিয়েছি, সে আমাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ ইউর নেম, আমি বলবো কি মাই নেম ইজ ড্যাশ, আমার নাম এখানে যেটা
আমি সেইটা বলবো। সবুজ বলছে অতিথির প্রশ্ন ছিল তোমার নাম কি, বাংলাতে বলছে। এখন অতিথি ইংলিশে, এটা আপনাকে ইংলিশে সাজাতে হবে। আগামী ক্লাসে এটা আপনাদেরকে দিয়ে করাবো। তোমার নাম কি ইংলিশে কি হবে? হোয়াটস ইউর নেম। সবুজ বলছে আমার নাম সবুজ, কি হবে? মাই নেম ইজ সবুজ। ভালোভাবে খেয়াল করেন প্রত্যেকে। অতিথি বলছে তুমি কি করো সবুজ, তাহলে এইটুকের ইংরেজি কি হবে? তুমি কি করো সবুজ? হোয়াট ডু ইউ ডু সবুজ। সবুজ বলছে আমি পড়াশোনা করি, তাহলে এর ইংলিশ কি হবে? আই ডু স্টাডি। আই ডু স্টাডি অথবা আই স্টাডি। অতিথি বলছে কোন ক্লাসে পড়াশোনা করো? সবুজ বলছে, সরি, অতিথি বলছে কোন ক্লাসে পড়াশোনা করো, তাহলে এর ইংলিশ কি হবে? হোয়াট ক্লাস আর ইউ ইন। সবুজ বলছে সপ্তম শ্রেণীতে। সবুজ কি বলছে বলেন? সপ্তম শ্রেণীতে। তাহলে এর ইংলিশ কি হবে? আই রিড ইন ক্লাস 7, অথবা শুধু এইটুক বললে হবে ইন ক্লাস 7। অতিথি বলছে তুমি কোন স্কুলে পড়ো? আচ্ছা, আপনাদের ভিতরে কেউ একজন বলেন তো এটা কি হবে? তুমি কোন স্কুলে পড়ো? সবুজ বলছে ঢাকা মডেল স্কুলে পড়ি। অতিথি বলছে এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? অতিথি কি প্রশ্ন করলো? এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? সবুজ বলছে এই স্কুলে আমি 2 বছর ধরে পড়ছি। অতিথি বলছে তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে? সবুজ বলছে প্রায় 2.5 মাইল হবে। সবুজ কি বলছে? প্রায় 2.5 মাইল হবে। অতিথি বলছে তোমার ক্লাস কখন শুরু হয়? সবুজ বলছে সকাল 10টায়। দেখেন এই কনভারসেশন কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়। কেননা আপনি বাজারে গিয়েছেন কেনাকাটা করতে, তো শপকিপারকে আপনি প্রশ্ন করলেন যে এই জিনিসটার দাম কত, চাউল কত করে কেজি, এই কলমটির দাম কত, আলু কত করে কেজি। দোকানদার আপনাকে বলবে আলু 20 টাকা করে কেজি, চাউল 80 টাকা করে কেজি। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আমাদের ডায়লগের প্রয়োজন হয়। তো ডায়লগটা আমরা বাংলাতে সবাই পারি, কি করতে হবে? এখন ডায়লগটা কিন্তু আমাদেরকে ইংলিশে শিখতে হবে। হুম। তো এই কনভারসেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে রপ্ত করা যায়। তো যারা এইভাবে শিখতে চান, প্রতিনিয়ত আমাদের এই ব্যাচগুলোতে কিন্তু স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে। কিন্তু যারা আমাদের সাথে লেগে থাকে প্রথম থেকে, দেখেন এই যে ট্রান্সলেশন দিয়েছে এখানে, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান। আমরা বাঙালি মানুষ, তাই না? আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। এই যে বললাম তোমরা ভাগ্যবান, এর ইংরেজি কি হবে? সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই শীটটা আমি এখন আপনাদের পাঠিয়ে দিব। সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1 থেকে শুরু করে এই শীটে 25টা ডে রয়েছে, 25। হুম। তো এখানে আমরা কিছু দূর করে চলে গিয়েছিলাম, এখন আমরা আবার গোড়া থেকে প্রথম থেকে শুরু করব। এই ডে 1টা আপনারা একটু করে রাখবেন। আগামী ক্লাসে আপনাদের কেবল যে বিষয়টা দেখালাম, এই যে কনভারসেশন, এইটা আপনাদেরকে দিয়ে করাবো। এখানে যারা রেইজ হ্যান্ড প্রেস করবেন তাদের ভিতরে থেকে আমি রোল কল করব, আপনারা একজন অতিথি হবেন, আর সবুজের ভূমিকায় আমি থাকবো। আপনি প্রশ্ন করবেন তোমার নাম কি, তাহলে এটা ইংলিশে বলতে হবে হোয়াটস ইউর নেম। আমি বলবো মাই নেম ইজ সবুজ। আপনি বলবেন তুমি কি করো সবুজ? হোয়াট ডু ইউ ডু সবুজ। আমি সবুজ, আমি বলবো আমি পড়াশোনা করি, আই স্টাডি অথবা আই ডু স্টাডি। তো এইভাবে আমাদের কনভারসেশন করতে হবে। এই কনভারসেশন না করলে কখনো ইংরেজি শেখা যায় না। আর দেখেন আজকে অনেকগুলো জিনিস শিখালাম, একটা বাক্য দিয়ে যে 30টা বাক্য, ওই শীটটা আমি দিয়ে দিব। ওখানে গো ভার্বটাকে পরিবর্তন করে আপনারা রাইট ভার্ব ব্যবহার করতে পারেন, আপনারা ইট ব্যবহার করতে পারেন, প্লে ব্যবহার করতে পারেন। করে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে আমাকে ওই রাইট দিয়ে প্লে দিয়ে 30টা বাক্য করবেন। ওখানে ঠিক যে স্ট্রাকচার দেওয়া রয়েছে এই স্ট্রাকচারটা আপনারা ফলো করবেন। এই স্ট্রাকচার ফলো করে আপনারা বাক্যগুলো তৈরি করবেন। এটা খুবই সুন্দর একটা স্ট্রাকচার। এই শীটটা যদি কেউ কমপ্লিট করতে পারে সে অতি দ্রুত ইংরেজি শিখতে পারবে। দেখেন এই যে শীটটা, এখানে গো এর পরিবর্তে আপনারা পেলে ব্যবহার করতে পারবেন, রাইট ব্যবহার করতে পারবেন। এই যে ভার ফর্মের যে শীট, আমি আজকে অনেকগুলো শীট দিয়ে দেবো, ঈদের পরে আমাদের আজকে প্রথম ক্লাস হচ্ছে। এই শীট থেকে প্রতিদিন আপনারা 20টা করে মুখস্থ করবেন প্রতিদিন। যারা প্রকৃতপক্ষে ইংরেজি শিখতে চান এই সেন্টেন্স ট্রান্সলেশন গুলো করবেন। যদি হোমওয়ার্ক বেশি হয়ে যায় যে কোনো একটা আইটেম করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমার এই নাম্বারটা কাইন্ডলি অনেকে নিতে পারবেন, ঠিক আছে? আর সোহাগ স্যারের বইটা আমি যা যা পড়াচ্ছি সবই কিন্তু স্পিক ইংলিশ উইথ সোনামুখ এই বইতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাজানো রয়েছে। আর যারা প্রবাসীরা ক্লাস করছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইংলিশ স্পিকিংটা যারা দুর্বল, বেসিকে দুর্বল, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার পার্সোনাল ব্যাচেও তারা ক্লাস করে দেখতে পারেন। তো এই নাম্বারটা একটু নিয়ে রাখবেন। আর সর্বোপরি কথা হচ্ছে আমার সঙ্গে লেগে থাকবেন। একটা বিষয় কি জানেন, আজকে এই ডাক্তারের কাছ থেকে ওষুধ খেলাম, কালকে ওই ডাক্তারের কাছে, কখনো আপনার রোগ সারবে না, বরং আপনার রোগ আরো কিন্তু বেড়ে যাবে। তো 3টা মাস একটু লেগে থাকেন। যারা অলরেডি বিভিন্ন ব্যাচ আমি পার করেছি তাদের কাছেও আপনারা শুনে দেখবেন, ফিডব্যাকটা নিবেন। আশা করি আপনারা উপকৃত হবেন।
তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু জানাবেন, এবং আগামীকালও রাত 10টায় ঠিক আপনাদের জন্য এই টাইমে ক্লাস নিব। আগামীকাল মডেল, সেমি মডেল এবং এই যে কনভারসেশন, শুরুতে আপনাদের কাছ থেকে আমি প্রেজেন্টেশন নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এবং কারো যদি পার্সোনাল ব্যাচে ক্লাস করার প্রয়োজনীয়তা বোধ করেন, আমার এই নাম্বারে একটু নক দিয়ে রাখবেন এখনই। এবং সোহাগ স্যারের স্পিক ইংলিশ উইথ সোনামুখ যে বইটা, অত্যন্ত সুন্দর একটা গ্রামার বই, আমার এই নাম্বারে তারা কল করে বইটা অর্ডার করতে পারবেন। আগামীকাল ঠিক একই টাইমে ক্লাসটা শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।